এরপরে যে দুটো থিওরি বলছি এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট দুটো থিওরি। কি কি? একটা হচ্ছে প্রোগ্রেসিভ থিওরি, একটা প্রোগ্রেসিভ থিওরি, আর একটা হচ্ছে আমাদের কি স্টেশনারি থিওরি। একটা হচ্ছে প্রোগ্রেসিভ থিওরি, একটা হচ্ছে প্রোগ্রেসিভ থিওরি, প্রোগ্রেসিভ থিওরি, আর একটা হচ্ছে স্টেশনারি থিওরি। তাহলে প্রোগ্রেসিভ থিওরিটা কার? বাই উইলিয়াম হোয়েল। ঠিক আছে, হোয়েল, উইলিয়াম হোয়েল। প্রোগ্রেসিভ থিওরি কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই প্রোগ্রেসিভ থিওরিকে সমালোচিত করেই কিন্তু আমার কোন থিওরিটা এসছে? স্টেশনারি থিওরিটা। এবারে পড়াবো যেটা। তাহলে প্রোগ্রেসিভ থিওরিতে খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে উইলিয়াম হোয়েল কিন্তু এই তার তত্ত্বটাকে দাঁড় করাচ্ছিলেন আর কি। ঠিক আছে, তিনি প্রথমে একটা তত্ত্বকে দাঁড় করানোর জন্য যেগুলো ধরা হয়, যেমন এজাম্পশন ধরা হয়, সেই এজাম্পশন প্রথমে ধরে নিয়েছেন বা অনুমান সমূহ ধরে নিয়েছেন। এজাম্পশন ধরেছেন ফার্স্ট। ফার্স্ট এগুলো খাতা একটু লিখে নিতে পারিস, কারণ এগুলো থেকে অনেক সময় এসাম্পশন। আর এখানে কি ধরেছেন? ল্যান্ড এন্ড ওয়াটারের যে ডিস্ট্রিবিউশন সেটাকে কিন্তু কনসিডার করেছেন। ল্যান্ড এন্ড কনসিডারেশন কিন্তু কনসিডার করা হয়েছে এখানে অ্যাসাম্পশনে। বোঝা গেল? এখানে কিন্তু একটা প্রাধান্য রয়েছে ল্যান্ড ওয়াটার, এটা কিন্তু এখানে কনসিডার। আর্থ ইজ নট পারফেক্ট ফ্লুইড। ঠিক আছে, আর্থ ইজ নট পারফেক্ট পারফেক্ট ফ্লুইড, পারফেক্ট ফ্লুইড হয়েছে। মানে আর্থটা পুরোপুরি ভাবে কি নয়, আর্থটা পুরোপুরি ভাবে একদম পুরোটাই জলে যে পরিপূর্ণ এরকমটা নয়, সেখানে ল্যান্ডও রয়েছে, শুধুমাত্র পুরোটাই যে জলভাগ দ্বারা অবস্থান করছে এরকমটা তো নয়। এটা কিন্তু আমাদের পারফেক্ট ফ্লুইড নয়। ফ্লুইড মানে কি তরল, পুরোপুরি কিন্তু জলের দ্বারা আবৃত নয়, এখানে কিন্তু স্থলভাগও রয়েছে, সেটা কিন্তু আমাদের ধরতে হবে। এবং সেখানে সেই জন্য তিনি কি ইয়ে করেছেন না, এটা হেটারোজেনিয়াস। আমরা কি জানি? হোমোজেনিয়াস মানে সমান, পুরোটা একই রকম থাকলে হোমোজেনিয়াস। তাহলে এখানে ল্যান্ড এবং ওয়াটার দুটোই রয়েছে, সেজন্য এটাকে আমরা কি বলতে পারি? তার ধারণাটাকে বলতে পারি আমরা হেটারোজেনিয়াস। ঠিক আছে, এটা কি বলতে পারি আমরা? হেটারোজেনাস। ঠিক আছে, হেটারোজেনাস। ঠিক আছে, হেটারোজেনাস, হেটারোজেনাস। ঠিক আছে, এটা কিন্তু তিনি বলছেন। এবারে এবারে তিনি বলছেন যে ল্যান্ড এবং ওয়াটার কি হচ্ছে না আমাদের মানে আলাদা আলাদা ভাবে কিন্তু এফেক্টেড করছে কাকে? টাইডসটাকে। ল্যান্ড এবং ওয়াটার, আমি আগেই বললাম যে ল্যান্ড এবং ওয়াটার দুটো ডিস্ট্রিবিউশনটাকে কনসিডার করেছে, তার মানে এখানে ল্যান্ড এবং ওয়াটার দুটোরই ভূমিকাকে দেখানো হচ্ছে। বুঝলে? ল্যান্ড আলাদাভাবে কি করে? জোয়ারকে প্রভাবিত করে, এবং ওয়াটার কিন্তু আলাদাভাবে জোয়ারকে প্রভাবিত করে। এটা কিন্তু তিনি বলছেন ফার্স্ট এজাম্পশনে, এটাই বলছেন। ঠিক আছে, এবার সেকেন্ড এজাম্পশনে তিনি কি বলছেন? তিনি বলছেন খুব ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখ। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট অ্যাসাম্পশন। কি? দ্য মুভমেন্ট, দ্য মুভমেন্ট, এক সেকেন্ড, হ্যাঁ, দ্য মুভমেন্ট অফ দ্য ওয়াটার, দ্য মুভমেন্ট অফ দ্য ওয়াটার ইজ হিন্ডার্ড। হিন্ডার্ড, হিন্ডার্ড মানে হচ্ছে বাধা পাওয়া, বাধা পাওয়া। হিন্ডার্ড মানে হচ্ছে বাধা পাওয়া। দ্য মুভমেন্ট অফ ওয়াটার ইজ হিন্ডার্ড বাই দ্য প্রেজেন্স অফ ল্যান্ড, বাই দ্য প্রেজেন্স অফ ল্যান্ড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তিনি বলছেন যে ওয়াটারের যে মুভমেন্টটা বা জোয়ার যদি সৃষ্টিও হয়, সেটা বাধা পাবে কার দ্বারা? সেটা প্রেজেন্স অফ ল্যান্ডের দ্বারা বাধা পাবে। ল্যান্ড যেটা রয়েছে সেই ল্যান্ড দ্বারা কিন্তু কি হবে? বাধা পাবে। তাহলে মুভমেন্ট অফ ওয়াটার ইজ হিন্ডার্ড বাই দ্য প্রেজেন্স অফ ল্যান্ড, মানে ল্যান্ডের দ্বারা কিন্তু এটা কি হবে? বাধাপ্রাপ্ত হবে। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসাম্পশন। 3 নাম্বার দেখে পারে। 3 নাম্বার কি হচ্ছে না, এটাও খুব ইম্পর্টেন্ট। এটাও কিন্তু কি দেয়? অ্যাসাম্পশন দেয়। ঠিক আছে, কি? তিনি বলছেন টাইডস ওকার, টাইডস ওকার at different times on same longitude, সেম লঙ্গিটিউড। খুব ইম্পর্টেন্ট। কি বলছে? টাইডস অকার্স এট ডিফারেন্ট টাইমস অন সেম লঙ্গিটিউড। তার মানে কি? তার মানে হচ্ছে একই লঙ্গিটিউডে আমার কি হচ্ছে? একই লঙ্গিটিউডে আমার বিভিন্ন সময়ে আমার জোয়ার সংঘটিত হচ্ছে। টাইডস অকার্স এট ডিফারেন্ট টাইমস অন সেম লঙ্গিটিউড। বিভিন্ন সময়ে মানে বিভিন্ন সময়ে কিন্তু আমার জোয়ার সংঘটিত হচ্ছে একই লঙ্গিটিউডে, মানে একই দ্রাঘিমা বরাবর, একই দ্রাঘিমা বরাবর বিভিন্ন সময়ে আমার বিভিন্ন জায়গায় কিন্তু আমার কি হচ্ছে? আমার টাইড সংঘটিত হচ্ছে। এটা কিন্তু তিনি বলেছেন। 4 নাম্বার কি রয়েছে? দেয়ার ইজ দেয়ার ইজ ল্যাগ অফ টাইম as the
tides moves away from source. There is lag of time as the tides move away from source. ল্যাগ অফ টাইম মানে টাইমের কিছুটা আমার ব্যবধান লক্ষ্য করা যায়, টাইমের ব্যবধান লক্ষ্য করা যায়। ঠিক আছে, সব জায়গায় একই সময়ে আমাদের জোয়ার লক্ষ্য করা যায় না। তার কারণ হচ্ছে কি না, কারণ হচ্ছে টাইডস মুভস অ্যাওয়ে ফ্রম সোর্স, মানে যেখানে টাইডসটা উৎপত্তি হচ্ছে, জোয়ারটা কোনো একটা জায়গায় উৎপত্তি হচ্ছে, সেখান থেকে অন্যত্র যেতে তার সময় লাগবে, সেই সময়টাকেই বলা হচ্ছে ল্যাগ অফ টাইম। বোঝা গেল? মানে যেখানে সোর্স, যেখানে উৎপত্তি হচ্ছে কোনো একটা টাইডসের, সেখান থেকে জলটা অন্য জায়গায় যেতে সময় লাগবে, সেই জন্য আমার কি হয় না, এখানে ল্যাগ অফ টাইম রয়েছে, মানে টাইমের একটা ব্যবধান রয়েছে, টাইমের একটা বাধা রয়েছে। ঠিক আছে, এটা একটা জায়গা। আর কি রয়েছে, আর এখানে একটা জিনিস জিনিস তিনি বলছেন যে কি, ভেরিয়েশন ইন ইন্টেন্সিটি। ভেরিয়েশন ইন ইন্টেন্সিটি মানে, ইন্টেন্সিটি মানে কি, ইন্টেন্সিটি মানে হচ্ছে আমাদের কতটা প্রবল আর কি, ইন্টেন্সিটি মানে কতটা প্রবল। ঠিক আছে, মানে কোন একটা জায়গায় ইন্টেন্সিটি, জোয়ারের ইন্টেন্সিটি কতটা, সেটা ভেরিয়েশন হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। ঠিক আছে, তাহলে ইন্টেন্সিটি অফ টাইডস মানে টাইডস এর যে প্রাবল্য বা টাইডস এর যে একটা কি বলবো ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটিটা প্লেস টু প্লেস ভেরি করে, মানে সব জায়গায় একই রকম হবে না। একটু আগে যেটা বলছিলাম যে সব জায়গায় কিন্তু একই রকম টাইডস আমরা এক্সপিরিয়েন্স করি না, কোথাও হাই টাইড দেখা যায়, কোথাও আবার লো টাইড দেখা যায়। তার মধ্যে বে অফ ফ্যান্ডি যেটা রয়েছে, সেখানে সব থেকে উঁচু টাইড লক্ষ্য করা যায়। এইটাই বলছে যে ভেরিয়েশন ইন ইন্টেন্সিটি অফ টাইডস ইন ডিফারেন্ট প্লেসেস। ঠিক আছে, ইন ডিফারেন্ট প্লেসেস, ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায় কিন্তু কি হয় না, এই টাইডস এর ইন্টেন্সিটিটা ভেরি করে, সব জায়গায় একই রকম হবে না। বোঝা গেল? এটা একটা জায়গা। তিনি এখানে কিন্তু, তিনিও কিন্তু এখানে কি করছেন, তিনিও এখানে কিন্তু মুনকেই কিন্তু কি করছেন না, মেন যে আমার টাইডস এর সোর্স যেটা কিন্তু তিনি ধরছেন, মুনকেই, চাঁদকে কিন্তু ধরছেন। কি বলছেন, টাইডস আর জেনারেটেড, tides are generated in the ocean due to gravitational pull of the moon, তিনি কিন্তু কি বলছেন না, তিনি বলছেন যে ওসিয়ানে যে আমার টাইডসটা হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল পুল, মানে তাদের যে আকর্ষণ বল তার ফলেই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু তিনি ধরে নিয়েছেন, অ্যাজাম্পশন এগুলো সব। ঠিক আছে, আচ্ছা, এবারে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিন্তু মেন ব্যাখ্যা তো বলতে পারিস। ঠিক আছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে জিনিসটা থেকে পুরো থিওরিটা দাঁড়িয়ে রয়েছে, সেটা তিনি যেটা মেন কনসেপ্ট তার বলছেন, তিনি বলছেন আমরা কি জানি, আমরা জানি যে উত্তর গোলার্ধ বা যেটাকে বলে থাকি নর্দার্ন হেমিস্ফিয়ার বা এবং দক্ষিণ গোলার্ধ বা সাউদার্ন হেমিস্ফিয়ার, এই দুটো হেমিস্ফিয়ারে আমাদের কি রয়েছে, মাঝ বরাবর নিরক্ষরেখা গেছে। নিরক্ষরেখায় দুটো গোলার্ধে ভাগ করেছে গোটা পৃথিবীকে। তিনি বলছেন যে উত্তর গোলার্ধে আমরা জানি কি, উত্তর গোলার্ধে আমরা জানি ল্যান্ডমাসের পরিমাণ বেশি, ল্যান্ডমাস মানে ভূমিভাগটা বেশি, আমরা দেখতে পাবো ভূমিভাগটা অনেক বেশি উত্তর গোলার্ধে। তার তুলনায় কিন্তু ওয়াটার মাস বা ওয়াটার কিন্তু কম কোথায়, উত্তর গোলার্ধে। দক্ষিণ গোলার্ধের বেশিরভাগটাই জলভাগ রয়েছে বা ওয়াটার রয়েছে, তার তুলনায় কিন্তু কি রয়েছে, ল্যান্ড মাসটা অনেক কম রয়েছে। তার মানে উত্তর গোলার্ধে আমার ল্যান্ড বেশি, দক্ষিণ গোলার্ধে আমার ওয়াটার বেশি। তিনি বলছেন যে উত্তর গোলার্ধে ল্যান্ড বেশি থাকার জন্য আমার জোয়ারের জলটা বেশিরভাগটাই কিন্তু কি হয়ে যায়, বাধা পেয়ে যায়, জোয়ারের জলটা ল্যান্ড দ্বারা বেশিরভাগটাই বাধা পেয়ে যায়। দক্ষিণ গোলার্ধে আমাদের ওয়াটারের প্রাবল্য বেশি থাকার জন্য বা ওয়াটারটা বেশি থাকার জন্য এখানে কিন্তু বিনা বাধাই কিন্তু জোয়ারটা কিন্তু তৈরি হতে পারে। এই দক্ষিণ গোলার্ধে কিন্তু কি বলছে যে বিনা বাধায় বা খুব কম বাধায় আমার কিন্তু জোয়ারের জলটা বা জোয়ারটা তৈরি হতে পারে। উত্তর গোলার্ধে যেহেতু ল্যান্ড বেশি রয়েছে, এখানে কিন্তু আমার জোয়ারটা অত দ্রুত বা অত বড় আকারে তৈরি হতে পারে না, তখনকার দিনে তিনি বলেছেন সেটা। ঠিক আছে, তাহলে এটা একটু লিখে নিতে পারিস যে তিনি বলছেন যে the tidal waves are tidal waves ঠিক আছে, tidal waves are লিস্ট মানে কম, লিস্ট মানে হচ্ছে কম, লিস্ট হিন্ডার মানে আগে বললাম যে বাধাপ্রাপ্ত পাওয়া, মানে বাধা পাওয়া, হিন্ডার। ঠিক আছে, হিন্ডার ইন দা সাউদার্ন হেমিস্ফিয়ার। ঠিক আছে, as there are করবি না, there is less presence
অফ ল্যান্ড, অফ ল্যান্ড। তাহলে বলছে যে দক্ষিণ গোলার্ধে আমাদের যেহেতু ল্যান্ডের পরিমাণটা কম, সেক্ষেত্রে আমাদের কিন্তু লিস্ট হিন্ডার্ড হয়, মানে খুব কম বাধাপ্রাপ্ত পায় আমাদের জোয়ারের যে জলটা, ঠিক আছে। এগুলি হচ্ছে এর মেন অ্যাসাম্পশন বা মেন কনসেপ্ট বলতে পারি। এবারে মেন কনসেপ্টটা কি ব্যাপার সেটা আমি বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারি যে ব্যাপারটা কি, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাসাম্পশন, অ্যাসাম্পশন গুলো একটু পড়বি ভালো করে, কি কি অ্যাসাম্পশন রয়েছে সেগুলো একটু দেখবি, না বুঝতে পারলে আমাকে পরের দিন বলবি। অ্যাসাম্পশন থেকে অনেক সময় দিয়ে দেয় কোশ্চেন, ঠিক আছে। আর এই যেগুলো স্টার্ট দিলাম সেগুলো একটু ভালো করে দেখবি। আচ্ছা, এই শেষ জায়গাটার উপরে কিন্তু এর পুরো থিওরিটা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। কি বলছেন তিনি? তিনি বলছেন ধর এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা 0 ডিগ্রি, কথা হয়ে গেল, এটা নিরক্ষরেখা 0 ডিগ্রি, ঠিক আছে। এবারে আমাদের উত্তর গোলার্ধ কিছু কন্টিনেন্ট রয়েছে, দক্ষিণ গোলার্ধ কিছু কন্টিনেন্ট রয়েছে, তাই তো। তাহলে আমি এখানে ধরছি যে কন্টিনেন্ট গুলো বা ল্যান্ডমাসটা এরকম ভাবে রয়েছে এদিকে, এটা ল্যান্ডমাস পুরোটাই, এটা পুরোটাই কি ল্যান্ডমাস এদিকে রয়েছে, ঠিক আছে। উত্তর গোলার্ধ রয়েছে, দক্ষিণ গোলার্ধ রয়েছে, ল্যান্ডমাস রয়েছে, বা এটা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ধরতে পারিস, ঠিক আছে। ল্যান্ডমাস একটা রয়েছে ধর। তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমার জোয়ারটা সৃষ্টি হবে কোথায় না, জোয়ারটা সৃষ্টি হবে এটা নর্দার্ন হেমিস্ফিয়ার NH, আর এটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। জোয়ারটা সৃষ্টি হবে কোথায়? তিনি বলছেন যে জোয়ারটা সৃষ্টি হবে সব সময় সাউদার্ন হেমিস্ফিয়ারে, সব সময় তৈরি হবে কোথায়? দক্ষিণ গোলার্ধে তৈরি হবে। খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, এখান থেকে কোশ্চেন দেয় কোথায়। বলছে যে হোয়েল বলছে যে আমার যখনই জোয়ারটা সৃষ্টি হবে সেটা সৃষ্টি হবে কোথায় না, সাউদার্ন হেমিস্ফিয়ারে বা দক্ষিণ গোলার্ধে সৃষ্টি হবে, ঠিক আছে। এই দক্ষিণ গোলার্ধে সৃষ্টি হবে কিভাবে না, এটা সৃষ্টি হবে আমাদের গ্র্যাভিটেশনাল পুল, গ্র্যাভিটেশনাল পুল বাই বাই মুন। তাহলে প্রথমে মুনের জন্য আমাদের কি হবে, দক্ষিণ গোলার্ধে আমার জোয়ারটা সৃষ্টি হবে। কেন সৃষ্টি হবে? আগেই তিনি বললেন যে এখানে আমাদের ল্যান্ডের প্রেজেন্সটা কম, এখানে আমার স্থলভাগটা কম রয়েছে, তার জন্য কি হবে, তার জন্য বলছে যে আমার জোয়ারটা সৃষ্টি হলে দক্ষিণ গোলার্ধেই হবে জোয়ারটা সৃষ্টি, ঠিক আছে। আর এই প্রথম যে জোয়ারটা সৃষ্টি হচ্ছে এটাকে বলা হচ্ছে প্রাইমারি ওয়েভ। এটা কি বলে নাম দিয়েছিলেন তিনি? তিনি নাম দিয়েছিলেন এটাকে প্রাইমারি ওয়েভ। যে প্রথম যে জোয়ার সৃষ্টি হচ্ছে দক্ষিণ গোলার্ধে এটাকে বলা হচ্ছে প্রাইমারি ওয়েভস। বোঝা গেল? এখানে কিন্তু কি হচ্ছে, এখানে কিন্তু তিনি বলছেন যে তিনি, তাহলে প্রথমে কি বললেন না, তিনি বলছেন যে এই দক্ষিণ গোলার্ধে যেহেতু আমাদের ল্যান্ডের পরিমাণ কম রয়েছে, আমার যে জোয়ার সৃষ্টি হবে সেটা জোয়ারের সোর্সটা বা উৎপত্তিটা হবে দক্ষিণ গোলার্ধে, এবং সেটা কার জন্য হবে? গ্র্যাভিটেশনাল পুল বাই দ্য মুন। মুনের একটা ইম্প্যাক্ট রয়েছে বা মুনের একটা গ্র্যাভিটেশনাল পুল রয়েছে, তার জন্য কিন্তু জোয়ারটা আমার সৃষ্টি হবে। আর সেই জোয়ারটার নাম দিচ্ছেন প্রাইমারি ওয়েভ, প্রথমে সৃষ্টি হচ্ছে প্রাইমারি ওয়েভ। বোঝা গেল? এবারে তিনি বলছেন যে জোয়ারটা সৃষ্টি হলো ভালো জিনিস, এবার জোয়ারের জলটা কি হবে, জোয়ারের জলটা এসে ধাক্কা খাবে কোথায়? ল্যান্ডে। কারণ ল্যান্ডে মানে কি, উপকূলে ধাক্কা খাবে, এইদিকে ধাক্কা খাবে, এদিকে এসে ধাক্কা খাবে, এখানে এসে ধাক্কা খাবে। জোয়ারের জলটা কি হবে, ধাক্কা খেতে 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 এদিকে এসে, এই যে এটা ল্যান্ড, এটা তো ল্যান্ড বললাম আগে, এটা হচ্ছে ল্যান্ড, কন্টিনেন্ট হতে পারে, সেটা এসে ধাক্কা খাবে কোথায়? ধাক্কা মারবে এর উপকূলে, এই কন্টিনেন্টের উপকূলগুলো ধাক্কা মারবে। এই উপকূলে ধাক্কা মারার পর জলটা কি হবে, জলটা যাবে নর্দার্ন হেমিস্ফিয়ারে। এই ধাক্কা মারার পরে জলটা যাবে কোথায়? নর্দার্ন হেমিস্ফিয়ারে, ঠিক আছে। অতক্ষণ পর্যন্ত সাউদার্ন হেমিস্ফিয়ারে হচ্ছে, ধাক্কা মারার পরে কিন্তু কি বললাম, ওই হিন্ডার, হিন্ডার কথাটা বলেছি। হিন্ডার মানে কি? হিন্ডার মানে বাধাপ্রাপ্ত পাবে, কার দ্বারা? ল্যান্ডের দ্বারা বাধাপ্রাপ্ত হবে, হিন্ডার হবে। তারপরে সেটা কোন দিকে যাবে? সেটা নর্দার্ন হেমিস্ফিয়ারে যাবে। এই নর্দার্ন হেমিস্ফিয়ারে কি হবে, নর্দার্ন হেমিস্ফিয়ারে যখন আমাদের জোয়ারটা সৃষ্টি হবে, এই জোয়ারটা যাওয়ার পরে সেই জোয়ারটার নাম তিনি কি দিলেন? তিনি বললেন যে এখানে যে জোয়ারটা সৃষ্টি হচ্ছে সেটার নাম দেবো সেকেন্ডারি ওয়েভস। এটা তিনি নাম দিলেন কি? সেকেন্ডারি ওয়েভস। বোঝা গেল? তাহলে প্রাইমারি ওয়েভস হচ্ছে দক্ষিণ গোলার্ধ শুরু হচ্ছে, উত্তর গোলার্ধে যখন পৌঁছাচ্ছে সেটা সেকেন্ডারি ওয়েভস তিনি নাম দিচ্ছেন। এবারে এখান থেকে আবার জলটা চারিদিকে ছড়িয়ে যাবে, ঠিক আছে। এদিকে আবার কি হবে, জলটা চারিদিকে ছড়িয়ে যাবে, এদিকে আবার জলটা চারিদিকে ছড়িয়ে যাবে, ঠিক আছে। তো এই এই ছোট ছোট গুলোকে আবার তিনি নাম দিয়েছেন, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তাও জেনে রাখ, এগুলোকে তিনি নাম দিয়েছেন মাইক্রোওয়েভস। মাইক্রোওয়েভস মানে এগুলো অ্যাকচুয়ালি ওয়েভস মানে টাইডসই, তিনি কিন্তু নাম তখন ওয়েভস দিয়েছিলেন, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে মাইক্রোওয়েভস, বুঝতে পারলি? এটা হচ্ছে মাইক্রোওয়েভ। এবারে তিনি এখানে আর একটা কথা বললেন যে এই যে উত্তর গোলার্ধে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি ওয়েভস তৈরি হয়েছে বা মাইক্রোওয়েভ তৈরি হয়েছে, এটা কিন্তু মুনের জন্য হয়নি। তার মানে কি, দেয়ার ইজ নো ইম্প্যাক্ট অফ মুন, ঠিক আছে। দেয়ার ইজ নো ইম্প্যাক্ট অন মুন, বা বলতে পারিস যে বলতে পারিস যে সেকেন্ডারি ওয়েভস আর ইন্ডিপেন্ডেন্ট, সেকেন্ডারি ওয়েভস আর ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য মুন, ঠিক আছে। কি বললাম, সেকেন্ডারি ওয়েভ যেটা তৈরি হচ্ছে, এই সেকেন্ডারি ওয়েভসটা কিন্তু কি বলছে না, এটা বলছে মুনের আকর্ষণের জন্য হয়নি, এটা এই প্রাইমারি ওয়েভসটা এখানে বাধাপ্রাপ্ত পেয়েছে কোথায়? এই ল্যান্ডে, তারপরে সেটা আমাদের উত্তর গোলার্ধে এসেছে। এটা কিন্তু কি, এটা কিন্তু ফ্রি ফ্রম দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য মুন। তার মানে কি, এটা চাঁদের আকর্ষণ বল দিয়ে কিন্তু বলের ফলে কিন্তু হয়নি। সেকেন্ডারি ওয়েভসটা বা মাইক্রো ওয়েভসটা কিন্তু চাঁদের আকর্ষণ বলের ফলে হয়নি, প্রাইমারি ওয়েভসটা ধাক্কা খাওয়ার ফলে কিন্তু এটা তৈরি হয়েছে সেকেন্ডারি ওয়েভসটা, বুঝতে পারলি? তাহলে এটা হচ্ছে তার পুরো থিওরি, এর বাইরে থিওরি আর কিছু নেই। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, তিনি এখানে কি করেছেন, তিনি এখানে একটা ম্যাপ তৈরি করেছিলেন, সেই ম্যাপটার নাম হচ্ছে ম্যাপ অফ কোটাইডাল বা কোটাইডাল ম্যাপ।
কোটাইডাল ম্যাপ, পরীক্ষা এটাও কোশ্চেন দিতে পারে যে কোটাইডাল ম্যাপ কে তৈরি করেছিলেন বা কার তত্ত্ব থেকে আমরা পেয়ে থাকি। তাহলে এটা হচ্ছে প্রোগ্রেসিভ থিওরির তত্ত্ব থেকে বা প্রোগ্রেসিভ থিওরি থেকে পেয়ে থাকি, কার না হোয়েলের। প্রোগ্রেসিভ থিওরিতে তিনি কোটাইডাল ম্যাপ তৈরি করেছিলেন। কোটাইডাল ম্যাপটা দাদা আমি যদি নিতে পারি তুমি দেখাচ্ছি এক সেকেন্ড। দেখ এই ছবিটা দেখ, বুঝতে পারবি তাহলে। এগুলো হচ্ছে কোটাইডাল লাইন, এগুলো হচ্ছে কোটাইডাল লাইন, ঠিক আছে। কোটাইডাল লাইনে কি বলা হচ্ছে না, কোটাইডাল লাইন বলতে কি না, এই লাইনগুলোকে বলা হচ্ছে কি না, কোন জায়গায় কোন সময় আমার কি হচ্ছে, কোন জায়গায় কোন সময় আমার আহ ইয়েটা এসে পড়ছে, কি বলে আমার তো ইয়েটা মানে জোয়ারটা সৃষ্টি হচ্ছে। প্রথমে সৃষ্টি হচ্ছে কোথায় না, প্রথমে সৃষ্টি হচ্ছে এই জায়গাগুলোতে, তারপরে আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে, বুঝতে পারলি। আগে সৃষ্টি হচ্ছে কোথায়, দক্ষিণ গোলার্ধে। আন্টার্কটিক যে মহাসাগর, আন্টার্কটিক যে মহাসাগর মানে নিচে যে মহাসাগর রয়েছে, আন্টার্কটিক যে মহাসাগর, সেই মহাসাগর থেকে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আন্টার্কটিক মহাসাগরে আমার কি হচ্ছে, প্রাইমারি ওয়েভস সৃষ্টি হচ্ছে। আন্টার্কটিক যে মহাসাগর নিচে রয়েছে একদম, তারপরে সেটা হচ্ছে কিনা তারপরে উপর দিকে যাচ্ছে, বোঝা গেল, এটা মনে রাখবি আর কি। ঠিক আছে, এখানে দেখ কোটাইডাল লাইনটা, এগুলো হচ্ছে কোটাইডাল লাইন, এগুলো কোটাইডাল রেখা, এগুলো রেখাগুলো, ঠিক আছে। কোটাইডাল রেখা রয়েছে বিভিন্ন জায়গায়, যেগুলোতে এক সময় সংঘটিত হচ্ছে সেগুলোকে আমরা রেখা দ্বারা যুক্ত করছি, বুঝতে পারলি। এটা হচ্ছে কোটাইডাল রেখা। তাহলে এটা গেল আমাদের প্রোগ্রেসিভ, বললাম সেটাই। তাহলে প্রোগ্রেসিভ থিওরিটা আবার বলে দিই। প্রোগ্রেসিভ থিওরি মূল কথা কি বলছে না, মূল কথা হচ্ছে যে প্রোগ্রেসিভ থিওরিতে বলছে আমাদের হোয়েল যে আমাদের ল্যান্ডের গুরুত্ব একটা বিশাল রয়েছে। তার কারণ হচ্ছে সমস্ত ধরনের যে ওয়েভস রয়েছে, সেই ওয়েভস গুলো প্রাথমিকভাবে সৃষ্টি হচ্ছে কোথায় না, জোয়ার বা ওয়েভস প্রাথমিকভাবে সৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণ গোলার্ধে, এবং সেটা আন্টার্কটিক মহাসাগর থেকে সৃষ্টি হচ্ছে। এবং তারপরে সেটা কি হচ্ছে, সেটা সৃষ্টি কেন হচ্ছে, চাঁদের আকর্ষণের ফলে। তারপরে বলছেন যে সেটা আসার পরে কোথায় ধাক্কা মারছে, এই ল্যান্ড গুলোতে, দক্ষিণ গোলার্ধে বিভিন্ন যে মহাসাগর মহাদেশগুলো রয়েছে তাদের যে উপকূলগুলো রয়েছে, সেই উপকূলে ধাক্কা মারছেন। আর উপকূলে ধাক্কা মারার ফলে কি হচ্ছে, এটা বাধাপ্রাপ্ত হয়ে কোন দিকে যাচ্ছে, উত্তর গোলার্ধে যাচ্ছে। মানে প্রথমে দক্ষিণ গোলার্ধে সৃষ্টি হচ্ছে জোয়ারটা, তারপর দক্ষিণ গোলার্ধে যাচ্ছে, এবং দক্ষিণ গোলার্ধে যখন পৌঁছাচ্ছে সেটার নাম দিচ্ছেন সেকেন্ডারি ওয়েভ। এবং তারপর থেকে আবার যখন জোয়ার সৃষ্টি হচ্ছে সেগুলোকে বলছে মাইক্রোওয়েভ। এই সেকেন্ডারি ওয়েভস এবং মাইক্রোওয়েভস বলছেন যে এরা কিন্তু চাঁদের জোয়ার মানে চাঁদের আকর্ষণের ফলে সৃষ্টি হয়নি। মানে দক্ষিণ গোলার্ধের যেসব জোয়ারগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো চাঁদের আকর্ষণের ফলে হচ্ছে। এবং এই জোয়ার থেকেই কিন্তু আমাদের উত্তর গোলার্ধের জোয়ারগুলো সৃষ্টি হচ্ছে, যে আমাদের কি বলে, যেটা চাঁদের কোনো কোনো ভূমিকা নেই, যেটা কিন্তু এই প্রাইমারি ওয়েভসেরই ভূমিকা রয়েছে, এখান থেকেই সৃষ্টি হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ থিওরি। এবার উত্তর গোলার্ধে যারা বিজ্ঞানী রয়েছে তারা কি ছেড়ে দেবে, তারা বলবে যে আমরা দক্ষিণ গোলার্ধের যে জোয়ারটা কি হয়েছে সেটা আমরা পাচ্ছি কি, তাহলে এবারে তারা সমালোচনা করছে। সেই সমালোচনা হিসাবে কারা আসছে, সেই সমালোচনা হিসাবে আর একটা থিওরি আসছে। সেই থিওরিটার নাম হচ্ছে, মানে এটা একটা অবাস্তব থিওরি আর কি। এই থিওরি ক্রিটিসিজম মানে করা আর না করা বোকামি আর কি, মানে এটা একটা অবাস্তব থিওরি বলতে পারিস, ঠিক আছে। শুধু একটাই ভালো জিনিস, সেটা হচ্ছে যে এইখানে যেটা বলেছে যে টাইডস এর উৎপত্তি হচ্ছে, এটা কিন্তু গ্র্যাভিটেশনাল পুল বাই মুন, এটা কিন্তু এটা সত্য যে তাদের আকর্ষণের ফলেই জোয়ারটা সৃষ্টি হচ্ছে। কিন্তু এরকমটা নয় যে দক্ষিণ গোলার্ধে আগে হচ্ছে সেটা পাওয়ার পরে উত্তর গোলার্ধে আসবে, এরকম কিন্তু ব্যাপার নয়, ঠিক আছে। অতটা অবাস্তব আর একটা জিনিস। একে ব্যাখ্যা করার জন্য বা একে ডিফেন্ড করার জন্য, একে ক্রিটিসাইজ করার জন্য, সমালোচিত করার জন্য আর একটা থিওরি আসছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরি। সেটা হচ্ছে স্টেশনারি থিওরি, স্টেশনারি ওয়েভ থিওরি। স্টেশনারি মানে কি, স্থিতিশীল, মানে শান্ত একদম থেমে থাকা। স্টেশনারি ওয়েভ থিওরি বাই বাই হ্যারিস, আর এ হ্যারিস, আর এ হ্যারিস। স্টেশনারি ওয়েভ থিওরি বাই আর এ হ্যারিস। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট থিওরি, এটা কিন্তু একটু জানতে হবে আমাদের যে এটা কি ব্যাপার বলেছে। এই স্টেশনারি ওয়েভ থিওরিতে প্রথমে বলি যে স্টেশনারি ওয়েভ থিওরিটা হচ্ছে কার ক্রিটিসিজম না, এটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ থিওরিটাকে ক্রিটিসিজম করে এখানে এসেছে। তিনি কি বলছেন না, এখানে হ্যারিস যেটা বলছে, হ্যারিস বলছে যে প্রোগ্রেসিভ ওয়েভ থিওরিতে যেগুলো বলা হয়েছে, মানে যেটা হোয়েল বলে গেছে আগে, এই যে আগে যেটা বললাম একটু আগে, তিনি বলছেন যে এগুলো কিন্তু কি রকম না, এই যে থিওরিটা এটা পুরোপুরি ভাবে পিওরলি থিওরিটিক্যাল, মানে পুরোপুরি ভাবে এটা তত্ত্বগত, এটা কোনো বাস্তবের সাথে কোনো মিলই নেই। আগের যে থিওরিটা বললো, এই বললাম পিওরলি থিওরিটিক্যাল, ঠিক আছে, থিওরিটিক্যাল। কারণ বাস্তবের সাথে কোনো মিল নেই, আমরা নিজেরাও দেখতে এটা বাস্তবের সাথে কোনো মিল নেই, সেটা বলছে যেটা পিওরলি থিওরিটিক্যাল, বাস্তবের সাথে কোনো মিলেই নেই ওই থিওরিটা। সেকেন্ড কি বলছে না, এটা রিয়েলিটি থেকে অনেকটা দূরে, এটা কিন্তু রিয়েলিটি থেকে অনেকটা দূরে, মানে রিয়েলিতে এর কোনো ভাবে দেখাই যাবে না, মানে এরকম ভাবে কোনো মানে হওয়ার সম্ভাবনাই নেই, সেটাই বলছে এখানে। আর কি বলছে না, প্রোগ্রেসিভ ওয়েভ কিন্তু কখনোই সৃষ্টি হওয়া সম্ভব নয়। প্রোগ্রেসিভ ওয়েভ এভাবে সৃষ্টি হওয়া সম্ভবই নয়। যে দক্ষিণ গোলার্ধে আগে সৃষ্টি হচ্ছে সেটা বাধা পাওয়ার পরে উত্তর গোলার্ধে আসছে এত বড় ওয়েভটা, তারপর সেখানে আবার জোয়ার করছে, এটা কিন্তু কখনোই সৃষ্টি হওয়া সম্ভবই নয়। এটা কোনোভাবেই সৃষ্টি হওয়া সম্ভব নয়, এইভাবে প্রোগ্রেসিভ ওয়েভ কিন্তু সৃষ্টি হওয়া সম্ভবই নয়, ঠিক আছে। এটা কিন্তু বলে রাখছে। শুধুমাত্র কোথায় হতে পারে, শুধুমাত্র আমাদের যে ন্যারো জোন যেগুলো রয়েছে, ন্যারো জোন বলতে এখানে একমাত্র আমাদের জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে আন্টার্কটিকা। আন্টার্কটিকাতে একমাত্র হতে পারে যেখানে ন্যারো জোন, সরু জায়গা, যেখানে ল্যান্ডটা একদম নিচে রয়েছে, আন্টার্কটিকার নিচে ল্যান্ড রয়েছে, তার উপরটা অনেকটা মহাসাগর রয়েছে, ওইখানে একমাত্র তৈরি হতে পারে প্রোগ্রেসিভ ওয়েভ থিওরি। বাদ বাকি পৃথিবীর কোথাও আর তৈরি হবে না। সেই জন্য আন্টার্কটিকাকেই ধরেছে। একটু আগে তো বললাম যে
আমাদের হোয়েল বলছে যে আন্টার্কটিকাতে প্রাইমারি ওয়েভটা শুরু হবে, তারপরে গোটা চাঁদ দিকে ছড়াবে। আর ইনি বলছেন যে হ্যাঁ আন্টার্কটিকাটা হতে পারে, কিন্তু সেটা চারিদিকে ছড়ানোর কোনো জায়গা নেই, প্রগ্রেসিভ ভাবে কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই, বুঝতে পারলে? এটা হচ্ছে ব্যাপার। ল্যান্ড তো মাঝেও রয়েছে না, তাহলে সেক্ষেত্রে তিনি এটা বলছেন। এরপরে তিনি যে থিওরিটা দিচ্ছেন, তিনি বলছেন ঠিক আছে এটা একটা ফালতু থিওরি, এবারে আমি যেটা বলছি সেটা শোনো, ঠিক আছে? তিনি বলছেন যে টাইডস কেন সৃষ্টি হচ্ছে, তার কারণ হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের জন্য। কি জন্য? ঠিক আছে, স্ট্যান্ডিং স্ট্যান্ডিং ওয়েভস। এরই আরেকটা নাম হচ্ছে কি, এরই আরেকটা নাম হচ্ছে স্টেশনারি ওয়েভস। স্টেশনারি মানে কি? স্ট্যান্ডিং মানে কি এক জায়গায় থেমে থাকা, তাহলে সেক্ষেত্রে এটার একটা নাম হচ্ছে স্টেশনারি ওয়েভ। বোঝা গেল? তাহলে স্ট্যান্ডিং ওয়েভ আর স্টেশনারি ওয়েভ কিন্তু একই জিনিস। বোঝা গেল? এটা যে ব্যাপার। তিনি বলছেন যে আমাদের টাইডস গুলো সৃষ্টি হচ্ছে কিসের জন্য? স্ট্যান্ডিং ওয়েভস বা স্টেশনারি ওয়েভস এর জন্য। স্টেশনারি ওয়েভ জিনিসটা কি সেটা বলছি এবারে, ঠিক আছে? এবারে তিনি বলছেন যে এই যে ওয়েভসটা, এই ওয়েভসটা যে কোনো জায়গায় সৃষ্টি হতে পারে। আমাদের ওসিয়ান বেসিনের যে কোনো জায়গায় সৃষ্টি হতে পারে, ওসিয়ান বেসিনের যে কোনো জায়গায় সৃষ্টি হতে পারে, ঠিক আছে? কোনো এ নেই যে আমাদের একখানি সৃষ্টি হতে হবে। এটার জন্য তিনি একটা পরীক্ষা করে দেখান, একটা পরীক্ষা করে দেখান। এখানে তিনি দুটো ইউজ করেন, খুব ইম্পর্টেন্ট, ভালো করে লিখে রাখ। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইউনিমোডাল সিস্টেম, একটা হচ্ছে ইউনিমোডাল সিস্টেম, ঠিক আছে? ইউনিমোডাল সিস্টেম আর হচ্ছে বাইমোডাল সিস্টেম। ইউনিমোডাল আর বাইমোডাল। এই ইউনিমোডাল আর বাইমোডাল যে সিস্টেমটা, এই সিস্টেমটা খুব একটা ইম্পর্টেন্ট, মানে ইন্টারেস্টিং খুব একটা সিস্টেম, ঠিক আছে? তার আগে বলে দিই যে তিনি কি পরীক্ষাটা করেছিলেন সেটা একটু বলি, ঠিক আছে? নিজেরাও করতে পারবে ঘরে পরীক্ষাটা, অসুবিধা নেই। তিনি একটা কি নিলেন না, তিনি একটা বড় একটা, মানে ওই কি বলবো ওটাকে, মানে গামলা টাইপের একটা নিয়েছিলেন, ঠিক আছে? গামলা। সেখানে তিনি কিছুটা কি নিয়েছিলেন? জল নিয়েছিলেন, জল। কিছুটা কি নিয়েছিলেন? জল নিয়েছিলেন। এবারে কিছুটা জল নেওয়ার ফলে যে কেসটা হয়েছিল, সেই কেসটা কি না, সেই কেসটা হচ্ছে এবারে তিনি গামলাটা কি করলেন না, গামলাটা হালকা টিল্টেড করলেন, মানে হালকা হেলিয়ে দিলেন। কিরকম? ধর এরকম গামলাটা ছিল সোজা, তিনি হেলিয়ে এরকম করলেন। তাহলে জলটা এখন কি হবে? জলটা আগে এরকম ছিল, এখন জলটা কিরকম হয়ে যাবে বল? অবশ্যই জলটা এরকম হবে। তুই যদি ভালো করে ঘরে করিস দেখতে পাবি, একটা গ্লাসের জল এরকম করে হেলাবি, কাঁচের গ্লাস নিবি, দেখবি জলটা দেখবি এদিকে হেলালে এদিকে চলে আসবে, এদিকটা উঠে যাবে উপর দিকে, এদিকটা উপর দিকে উঠে যাবে, ঠিক আছে? আবার এই গামলাটা কি করলি, মনে কর এই গামলাটা এদিকে হেলিয়েছিস বাঁ দিকে, এবারে এই গামলাটা কি করলি, ডান দিকে হেলিয়ে দিলি। কিরকম? এরকম আর এইরকম, ঠিক আছে? ডান দিকে কি করলি, হেলিয়ে দিলি। জলটা কি হবে? জলটা এইদিকে চলে আসবে, পুরো জলটা দিয়ে চলে আসবে, ঠিক আছে? তাহলে জলটা আমার ছিল কিরকম ভাবে? জলটা আমার ছিল এরকম ভাবে, জলটা আমার ছিল কিরকম ভাবে? জলটা আমার ছিল এরকম ভাবে, কিন্তু জলটা হেলানোর জন্য কি হয়েছে? জলটা এদিকে চলে এসেছে, বুঝতে পারলি কেসটা? জলটা এদিকে চলে এসেছে, এটা হবে, তুই ঘরে করে দেখবি কাঁচের গ্লাসে এরকম হবে, এদিকে হেলে চলে আসবে। তাহলে এই জিনিসটাকে আমি দুটো দুটো ছবিকে যদি আমি কি করি, দুটো ছবিকে আমি যদি মার্জ করি, মানে দুটো ছবিকে যদি আমি একটা জায়গায় করি, তাহলে কি হবে? একটা জায়গায় করি তাহলে যে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে, আমি যদি জিনিসটাকে এরকম করে ছবিটা মার্জ করি দুটো ছবিকে, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম, যে কি হবে ব্যাপারটা না, ব্যাপারটা এমন একটা জায়গায় দাঁড়াবে যে একবার ওয়েভসটা হবে এরকম, আর একবার ওয়েভসটা হবে এরকম, বুঝতে পারলি? একবার ওয়েভসটা হবে এরকম, একবার এই দিকেরটা হবে এরকম। দেখ ওই জিনিসটাই করেছি আমি, যেটা দুবার করলাম, দুবার হেলিয়েছি, ঠিক আছে? এই যে এইটা, এই নিচেটা হচ্ছে বি, আর এটা হচ্ছে ধর এ। তাহলে এর এই দিকটার নিচে রয়েছে, তার মানে এইটা হচ্ছে এ, প্রথম একটা এ লাইন, এটা হচ্ছে এ লাইন, আর এটা হচ্ছে বি এর লাইনটা, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে দুটো যদি একসাথে করি, তুই নিজেই করতে পারবি। প্রথমে একবার গ্লাসটাকে ডান দিকে একবার হিলিয়ে দিবি, এদিকে বাঁ দিকে হিলিয়ে দিবি, এবার ডান দিকে হিলিয়ে দিবি, দেখবি, দেখতে পাবি তুই। তো এখানে যেটা আমাদের হেরিস বলছে যে আমাদের যে দিকটা আমাদের সূর্যের দিকে থাকছে, যে দিকটা আমার সূর্যের দিকে থাকছে, সেই দিকটা আকর্ষণের জন্য জলটা যে ফুলে উঠছে, তার বিপরীত দিকটা কি হবে? বিপরীত দিকটা ভাটা হয়ে যাবে বা এ হয়ে যাবে, এটা ডাউন হয়ে যাবে। আবার দেখতে পাচ্ছি এদিকে সূর্যের যদি চাঁদের দিকে থাকে তাহলে কি হবে? তাদের ফলে এদিকটা জোয়ারের জলটা উঠে যাচ্ছে, আর তার বিপরীত দিকটা কিছু করার নেই, ভারসাম্য রক্ষার জন্য কমাতে হবে, কারণ জলটা তো ফিক্সড, জলটা তো আমার ফিক্সড। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই দিকটা উঠে যাচ্ছে, মানে কি এই দিকটা আমার ডাউন হয়ে যাচ্ছে। এমনটা তো নয় যে এই দিকটা উঠে যাচ্ছে বলে দিকটা একই রকম থাকবে, এরকমই থেকে যাবে, থাকবে না, কারণ জলটা আমার ফিক্সড। জলটা আমার ফিক্সড, ওই জলটাই কিন্তু ব্যালেন্স হবে, একদিকে উঠে গেলে একদিকে কমতেই বাধ্য, কিছু করার নেই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তিনি বলছেন যে চাঁদের যে দিকটা থাকবে সামনের দিকে সমুদ্রের, সেদিকটা উঁচু হয়ে গেলে তার নিচের দিকটা কিন্তু নিচু হয়ে যাবে। যদি একটু উঁচু হবে সেটাকে আমরা বলছি টাইডস, আর যদি এটা নিচু হবে সেটাকে বলছি আমরা এপস। আবার যখন চাঁদের তো পজিশনটা এক জায়গায় স্থির নয়, সে হয়তো ঘুরতে 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 হয়তো কি হলো, উল্টো দিকে হয়তো চলে এসেছে। তাহলে চাঁদের যে দিকটা চলে আসছে সেদিকটা কি হবে? আবার সেদিকটা টাইটস, আর এই দিকটা ভারসাম্য রক্ষার জন্য নেমে যাবে, তার জন্য এই দিকটা কি হবে? এপস বা ভাটা, বা ভাটা। তো এটা হচ্ছে কি না, এটা হচ্ছে ইউনিমোডাল সিস্টেম, এটাকে বলছেন ইউনিমোডাল সিস্টেম। সিঙ্গেল একটা তিনি ইয়ে দিয়ে দেখিয়েছেন, সিঙ্গেল একটা ছবি দিয়ে দেখিয়েছেন ইউনিমোডাল সিস্টেম।
এর মাঝে তুই যদি গ্লাসে করেও দেখিস তাও বুঝতে পারবি এর মাঝে একটা পয়েন্ট থাকবে, যে পয়েন্টটাতে জলের কোনো কিন্তু ওঠানামা হবে না। তুই ভালো করে যদি দেখিস বুঝতে পারবি জলের কিন্তু কি হবে না, জলের কিন্তু ওঠানামা হবে না। ছবিটা ভালো করে যদি মানে গ্লাসে আগে কাঁচের গ্লাসে করে দেখিস, একবার গ্লাসটাকে এইদিকে ঘুরে দিবি, একবার গ্লাসটাকে এইদিকে উল্টে দিবি, ঠিক আছে, একবার ড্রামটাকে এইদিকে উল্টে দিবি, একবার এদিকে উল্টে দিবি, দেখবি মাঝের যে জলটা সেই জলটা কিন্তু ফিক্সড রয়েছে, ঠিক আছে, এই দিকটা ওঠানামা করছে, এই দিকটা ওঠানামা করছে, এই দিকটা কিন্তু কি হবে সেই অনুসারে কিন্তু ফিক্সড হয়ে যাবে। তুই এখানেই দেখ না, এখানটা দেখ এই দিকটা উঠে গেছে, আবার এই দিকটা উঠে গেছে, কিন্তু মাঝের যে অংশটা এখানটা এই জায়গা দিয়ে আছে, আবার এই পজিশনটা কিন্তু এখানেই রয়েছে। তাহলে এই দিকটা উঠলে এই দিকটা উঠবে, ঠিক আছে, কিন্তু এই দিকটা উঠলে এই দিকটা উঠছে, আবার এই দিকটা নামতেও পারে, এই দিকটা নামতেও পারে, কিন্তু মাঝের যে অংশটা এই জায়গাটা কিন্তু ফিক্সড থাকছে, এটা কিন্তু ওঠানামা হবে না। এই যে মাঝের জায়গাটা এই জায়গাটা কিন্তু ওঠানামা হবে না। এই পয়েন্টটাকেই তিনি নাম দিয়েছিলেন নোডাল পয়েন্ট। এই পয়েন্টটাকে তিনি নাম দিয়েছিলেন কে? নোডাল পয়েন্ট। আর এই নোডাল পয়েন্টটা তিনি গামলার ক্ষেত্রে বলছেন। আর এই পয়েন্টটারই আরেকটা নাম হচ্ছে ওই যে বললাম এফিডেমিক পয়েন্ট, যেটা বললাম, ঠিক আছে, এমফিড্রোমিক পয়েন্ট, এমফিড্রোমিক এমপিডোমিক পয়েন্ট। এই এমপিডোমিক পয়েন্টটা ইনি কিন্তু ভালোভাবে জিনিসটা ব্যাখ্যা করেছিলেন। এই এমপিডোমিক যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে জলের আমাদের কি হচ্ছে, ওঠানামা কিছুই হচ্ছে না, জোয়ার ভাটা কিছুই হচ্ছে না। আমি আগেই প্রথমে বললাম যে উনিও লাপ্লাসও বলেছিলেন যে এখানে একটা এমপিডোমিক পয়েন্ট রয়েছে, এখানে কিন্তু জলের কিন্তু কিছু হয় না। এমপিডোমিক মানে কি, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড রয়েছে, যে জায়গাটা স্ট্যান্ড রয়েছে পুরোপুরি ভাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে স্ট্যান্ড থাকার জন্য এটাকে স্ট্যান্ডিং থিওরি বা স্টেশনারি ওয়েভ থিওরি বলা হচ্ছে, বুঝতে পারলি। আর এই পয়েন্টটাকে নোডাল পয়েন্ট বা এমপিডোমিক পয়েন্ট কিন্তু বলা হয়। এমপিডোমিক পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বুঝতে পারলি? তাহলে এমপিডব্লিউ পয়েন্ট যদি বলা হয় কি, তাহলে এমপিডব্লিউ পয়েন্টটা মনে রাখবি, বলবি যে এটা হচ্ছে সমুদ্রের মাঝখানে অবস্থিত একটা স্থান, যে স্থানে কি হয় না, যে স্থানে এটা হোয়েলের মত অনুসারে যে স্থানে কি হয় না, যে স্থানে আমাদের জলের ওঠানামা কিছুই লক্ষ্য করা যায় না, মানে যাকে আবর্তন করে চারিদিকে সমুদ্রের জলটা ওঠানামা করতে থাকে বা জোয়ার ভাটা লক্ষ্য করা যায়। এবং এটা হয়ে থাকে মেইনলি কিসের জন্য, এটা মেইনলি হয়ে থাকে আমাদের বিভিন্ন ধরনের যে প্রভাব রয়েছে, জোয়ারের প্রভাব হতে পারে, কোরিওলিস বলে প্রভাব হতে পারে, এই প্রভাবগুলোর জন্য এই পয়েন্টটা সৃষ্টি হয়, নোডাল পয়েন্ট বা এমপিডব্লিউ পয়েন্ট। এবারে এক্ষেত্রে আমাদের বায়ুমন্ডল সিস্টেমটা আমাদের একটু জানতে হবে। বায়ুমন্ডল সিস্টেমটা খুব ইন্টারেস্টিং একটা সিস্টেম, ঠিক আছে। বায়ুমন্ডল সিস্টেমে কি বলছে, বায়ুমন্ডল সিস্টেমও একই রকম কি হবে, একটা এরকম গামলা নিয়ে নিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে কি বলছে, একবার হবে কি, একবার হবে কোন একটা জায়গা জোয়ার হওয়ার জন্য উঠে যাবে, আবার ওই জায়গাটা সবসময় যে জোয়ার হবে তা তো নয়, ওই জায়গাটা একসময় ভাটাও ভাটাও হবে। তাহলে এই জায়গাটা একসময় ভাটা হবে, এই জায়গাটা জোয়ার ছিল, এই যে উঁচু উঠে যাবে নাকি সব দিয়ে জোয়ার হয়েছে, ওই জায়গাটা আবার ভাটাও হবে। আর বিপরীত স্থানগুলো যেগুলো ভাটা ছিল সেগুলো তো একটা সময় জোয়ার হবে, তাহলে এই জায়গাগুলো জোয়ার হবে, আর যে জায়গাটা জোয়ার ছিল সেই জায়গাটা ভাটা হবে, ঠিক আছে। এই মডেলটা হচ্ছে বাইমোডাল সিস্টেম। এই মডেলটা হচ্ছে বাইমোডাল সিস্টেম। তাহলে যে জায়গাটা আমার কি হচ্ছিল, যে জায়গাটা আমার জোয়ার হচ্ছিল, এখানে তো চাঁদরা রয়েছে, তাহলে চাঁদরা কি করছে, এই জায়গাটাকে জলটা টেনে দিচ্ছে, জলটা টেনে নিচ্ছে, তার ফলে কি হচ্ছে, এখানে জোয়ার হচ্ছে। বিপরীত স্থানগুলো দেখ কমে গেছে বলে কি হচ্ছে, এখানে আমাদের ভাটা হচ্ছে, এগুলো ভাটা হচ্ছে, এদিকটা ভাটা হচ্ছে, এদিকটা ভাটা হচ্ছে, ঠিক আছে। কিন্তু বলছে সব জায়গায় এই জায়গাটা কি সবসময় জ্বর হবে না, কি একটা সময় ভাটা হবে। তাহলে এই জায়গাটা কি হবে, একটা সময় ভাটা হবে, যখন চাঁদের পজিশনটা তো একটা জায়গায় নেই, এদের পজিশনটা হয়তো প্রথমে এখানে চলে এসেছে, চাঁদের এখান থেকে হয়তো এখানে চলে এসেছে, তাহলে কি হবে, এই জায়গাটা জ্বর হয়ে যাবে, এখানে জোয়ার হয়ে যাবে। আবার এই পজিশনটা হয়তো চেঞ্জ হয়ে এখানে চলে এসেছে চাঁদরা, তাহলে এখানে জোয়ার হবে, বুঝতে পারলি। তাহলে একবার এখানে জোয়ার হবে তখন এখানে ফাটা হবে, আবার এখানে যখন জোয়ার হবে তখনও কিন্তু এখানে ফাটা হবে। এই মডেলটাকে বলা হচ্ছে বাই মোডাল সিস্টেম, এটাকে বলা হচ্ছে বাই মোডাল সিস্টেম। দুটো আমাকে এখানে কিন্তু মডেল দেখানো হচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে বাই মোডাল সিস্টেম। আগে একটা সিঙ্গেল মডেল দেখানো হচ্ছিল, সিঙ্গেল একদম সিঙ্গেল জিনিস দেখানো হচ্ছিল, ঠিক আছে, একটাই নোডাল পয়েন্ট দেখানো হচ্ছিল, কিন্তু নেই সেরকম ভাবে নোডাল পয়েন্ট নেই। কোথায় আছে নোডাল পয়েন্ট নেই বলতে, এইখানে একটা রয়েছে আর এখানে একটা নোডাল পয়েন্ট রয়েছে বলতে গেলে, কারণ এই জায়গাগুলো চেঞ্জ হয়নি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার বাই সিস্টেম এটাকে বলা হয়, বুঝতে পারলি, এটা হচ্ছে বাই সিস্টেম, আর কিছু নেই। এটাই হচ্ছে বাই সিস্টেম। এবার বল, কোনো সমস্যা থাকলে বল, ঠিক আছে। বলছি বায়োমোডাল সিস্টেমের সংজ্ঞা কি? সংজ্ঞা কিছু নাই, সত্যি কথা বলতে সংজ্ঞা কিছু নাই এগুলো, ঠিক আছে। বায়োমোডাল সিস্টেমে দুটো মডেল দেখানো হচ্ছে, সেই জন্য এটাকে বায়োমোডাল বলা হচ্ছে, ঠিক আছে। সংজ্ঞা সেরকম ভাবে কিছু সংজ্ঞা নেই এটা, বুঝতে পারলি। বায়োমোডাল সিস্টেম আমি সংজ্ঞা কোথাও পাইনি, যদি পাই তাহলে আমি তোকে পাঠিয়ে দেবো। আমি কোথাও পাইনি সংজ্ঞাটা বায়োমোডাল সিস্টেমে, ঠিক আছে। বায়োমোডাল সিস্টেম যদি সংজ্ঞা আমি পাই তাহলে তোকে আমি সেন্ড করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে জায়গা, ঠিক আছে। আচ্ছা এটা একটু, এটা বাই মোডাল নয়, আমি এটা ভুল লিখেছিলাম, এটা হচ্ছে বাই নোডাল, ঠিক আছে। আমি সেটার জন্যই বলছি বাই মোডাল নামটা কেন এসেছে, যাই হোক।
এটা হচ্ছে বাই নোডাল, ঠিক আছে। বাই নোডাল মানে কি দুটো নোডাল পয়েন্ট থাকছে, আমি এটা হচ্ছে দুটো নোডাল পয়েন্ট থাকছে বলে এটাকে বাই নোডাল বলছে। আর এটাতে সিঙ্গেল নোডাল পয়েন্ট থাকছে বলে এটাকে বলছে ইউনি নোডাল। এটাকে বলছে কি ইউনি নোডাল, বুঝতে পারলে? এটাকে বলা হচ্ছে নোডাল সিস্টেম, ইউনি নোডাল, বুঝতে পারলে? সিঙ্গেল একটা নোডাল পয়েন্ট থাকছে সেজন্য ইউনি নোডাল, এখানে দুটো থাকছে বলা হচ্ছে। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। তো এটার একটা সূত্র রয়েছে, সূত্রটা লিখে নিতে পারিস, সূত্রটা একটা রয়েছে, সূত্রটা লিখে নে যদি পরীক্ষায় বাই চান্স দিয়ে দেয়, কারণ যেভাবে নেটের কোশ্চেন চেঞ্জ হচ্ছে তাহলে সেক্ষেত্রে সূত্রটা লিখে নিতে পারিস। 12 বাই GH, 12 বাই GH, ঠিক আছে। যেখানে এল মানে হচ্ছে লেন্থ অফ দ্য ট্যাঙ্ক, লেন্থ অফ দ্য ট্যাঙ্ক। ট্যাঙ্কের লেন্থ মানে আমরা এখানে যেখানে আমরা যে গামলাটা ধরেছি, ঠিক আছে, সেখানে লেন্থ হবে এটা, এখান থেকে এটা লেন্থ, ঠিক আছে। বা এটা যদি ধরি তাহলে এখান থেকে এটা লেন্থ, মানে দৈর্ঘ্য কতটা রয়েছে, ঠিক আছে। আর ভুল বললাম, লেন্থ মানে এটা হাইট হবে, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইট হবে এটা, ঠিক আছে। এটা হচ্ছে এইচটা, এইচ মানে হচ্ছে কি, এইচ মানে হচ্ছে ট্যাঙ্কের গভীরতা, হাইট, ওইটা হবে হাইট। আর লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কতটা সেটা হচ্ছে লেন্থ, বুঝতে পারলি? ট্যাঙ্কের দৈর্ঘ্য কতটা, দৈর্ঘ্য কতটা সেটা হচ্ছে তার লেন্থ। আর জি মানে তো আমরা জানি, জি মানে হচ্ছে গ্র্যাভিটি, অভিকর্ষীয় ত্বরণ যেটাকে বলি, অভিকর্ষীয় ত্বরণ সেটা, ঠিক আছে। জি হচ্ছে কিনা, জি হচ্ছে আমাদের গ্র্যাভিটি, অভিকর্ষীয় ত্বরণ সেটা। লেন্থ মানে হচ্ছে কি, লেন্থ মানে হচ্ছে এটা আমাদের, লেন্থ মানে হচ্ছে এটা, যেটা আমাদের কিনা, যেটা ট্যাঙ্কের লেন্থ, এটা হচ্ছে ডেপথ বা হাইট যেটা বলছি, ঠিক আছে। এটা হচ্ছে মেন সূত্রটা। আর টি মানে কি না, টি মানে হচ্ছে আমাদের কতটা টাইলসটা কতটা উঁচু হবে, এটা টি মানে হচ্ছে টাইলস অ্যাকচুয়ালি আর কি, টাইলসটা কতটা উঁচু হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে। মানে আমাদের গভীরতার উপরে নির্ভর করছে, এবং কতটা বড় ওসিয়ান বা কতটা বড় দৈর্ঘ্য আমাদের ওই সমুদ্রটা, তার উপরেই নির্ভর করছে আমার গভীর, আমার টাইলসটা কত বড় হবে। এটা সূত্রটা তিনি দিয়েছিলেন, তিনি বলেছেন যে কি না, ডেপটা কতটা বেশি রয়েছে, এবং ওই বেসিনটা বা ওই ওসিয়ানের বেসিনটা বা ওই ওসিয়ানের যে জায়গাটা কতটা বড় জায়গা জুড়ে রয়েছে ওসিয়ানের জলটা, তার উপরে নির্ভর করছে সেটা কত বড় টাইড এক্সপিরিয়েন্স করবে। যদি গভীরতা বেশি হয় তাহলে সেক্ষেত্রে টাইডটাও বড় হবে আমার, বুঝতে পারলি? আর যদি গভীরতা কম হয় তাহলে টাইডটাও কম হবে। এটা কিন্তু তিনি বলেছিলেন, বুঝতে পারলি? এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে সূত্র 12 বাই GH। জি মানে হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, এইচ মানে হচ্ছে হাইট, ঠিক আছে। হাইট বলতে এখানে আমরা ট্যাঙ্কের দেখাচ্ছি, কিন্তু সমুদ্রের ক্ষেত্রে সমুদ্রের হাইট হবে। আর এল মানে হচ্ছে লেন্থ, কতটা লেন্থ রয়েছে এটার, বুঝতে পারলি? এটা হচ্ছে ব্যাপার। থিওরি, এই থিওরি গুলো একটু ভালো করে দেখবি, আমি নোটস যদি পাই বা নোটস পাবোই অবশ্যই, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। নোটস একবার একবার দেখে নিবি,